মা যখন দ্বিতীয় বিয়ে করে বাড়ি ছাড়েন তখন আমি ছোট। পরে বড় হয়ে প্রতিবেশীর মুখে শুনেছি বাবার অত্যাচারে বাড়ির রাখালের সঙ্গে এক ঝড়জলের রাতে মা কিছু সোনাদানা আর টাকা নিয়ে পালিয়েছিলেন। মেডিকেল কলেজে পড়ার সময় কেন জানি না মায়ের জন্য মন কেমন করত। শেষে এমন হলো পড়াশুনো লাটে ওঠার জোগাড়। একদিন সহপাঠী শুক্লার পরামর্শে দুজন খুঁজতে শুরু করি এবং হাজরাপুর নামক একটি গ্রামে ওনাদের সন্ধান পাই। তারপর এক রোববার সকালে শুরু হয় আমাদের যাত্রা। শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর লাইনে বীরঙ্গনগর স্টেশনে নেবে টোটো করে হাজরাপুর পৌঁছতে বেলা 11টা বাজল। নামধাম বলতে লোকজন জানালেন চূর্ণির তীরে ওই নামে একটি পরিবার আছে। এতক্ষণ উদ্বেগ ছিল, কিন্তু সঠিক হদিশ পাওয়া পরেই মনটা কেমন পিছু টানতে লাগলো। পা যেন আর এগোতে চায় না। শুক্লা কিছু একটা অনুমান করে হেসে জিজ্ঞেস করলো, কিরে লজ্জা করছে? সত্যি বলতে লজ্জাই করছিল। বারবার মনে হচ্ছিল ফিরে যায়, কি দরকার আর খোঁজ নেবার। মায়ের যখন এতদিন একবারও তার ছোট ছেলেটির কথা মনে পড়েনি, তখন আর বিড়ম্বনা বাড়িয়ে লাভ নেই। খোঁজ তো পেয়েই গেছি, থাক, ওনারা সুখেই থাক। সুখের খোঁজেই তো ঘর ছেড়েছিলেন। শুক্লার জন্য পারলাম না। অনিচ্ছা সত্ত্বেও নদীর পাড়ে সুশীতল ছায়ায় ঘেরা একটি জীর্ণ মাটির বাড়ির সামনে এসে দাঁড়ালাম। উঠোন থেকেই একটি ছোট্ট পথ নেমে গেছে চূর্ণিতে। সেখানে দেখলাম একজন বয়স্ক লোক স্নান করছে। মাথায় জটা, মুখ ভর্তি দাড়ি, তীরে তার দিকে তাকিয়ে হাতে গেরুয়া থান নিয়ে দাঁড়িয়ে এক ভদ্র মহিলা। শুক্লাকে কিছু না বলায় নির্দেশ করে অপেক্ষা করতে থাকলাম। উঠোনে ভদ্রমহিলা কোন কারণে আমাদের দিকে ফিরে একটুও অবাক না হয়ে হেসে বললেন, তোমরা বাবারা বারান্দায় উঠে বসো, আসছি। ভদ্রলোক নদী থেকে উঠে হাত মুখ মুছে গেরুয়া জড়িয়ে বারান্দায় এসে বসলেন। ভদ্রমহিলা দ্রুতর ঘরে ঢুকে আয়না চিরুনি নিয়ে ফিরে এলেন। একটু পরে হেসে স্বামীর পাশে বসে ভদ্রলোকের চুল আঁচড়াতে বললেন, ইনি এক্ষুনি ভিক্ষিতে বেরোবেন, তোমরা একটু বসো, পরে কথা বলছি। এই প্রথম জ্ঞান হবার পর মাকে এত কাছ থেকে দেখেছি, কথা শুনেছি, কত কল্পনা ছিল আমার। মাঝে মাঝে ভাবতাম মা বুঝি স্বর্গে থাকে। কখনো কখনো মনে হতো সিনেমায় দেখা মায়েদের মতন আমার মাও এক ভিক্ষিরির সঙ্গে মায়ের জীবন কাটাচ্ছে। দেখে মনটা কেমন দমে গেল। স্বপ্নে দেখা মায়ের অববয়ের সঙ্গেও মিলছে না যেন। সবচেয়ে বড় কথা, শুক্লা কি ভাবলো? মা খুব যত্ন করে স্বামীর চুল বেঁধে দিলেন খোপা করে। তারপর সামনে আয়না ধরে বললেন, তাড়াতাড়ি ফিরে এসো, বিকেলে আনন্দনগরে গান শুনতে যাব। ভদ্রলোক এবার আমাদের দিকে ফিরে হেসে বললেন, তোমরা কি মনে করো বাবারা বাড়ি কোথায়? এ সময় একটি অল্প বয়সী বউ কাকা করতে করতে দুমদাম পা ফেলে এলো। এসেই চিৎকার করে 25 রকম নালিশ ঠুকে দুমদাম করে বারান্দায় বসে পড়ল। হঠাৎ আমাদের দেখে ভড়কে গিয়ে আবার উঠে দাঁড়ালো। ভদ্রমহিলা হেসে জিজ্ঞেস করলেন, কি রে সন্ধ্যা, সকালবেলায় আবার কি হলো? এবার সন্ধ্যা হাত পা নাচিয়ে মুখ ঘুরিয়ে বলল, কি করি বলতো মাসি, রতনের ছোকছোখানি যে গেল না, তাবিজ বেঁধে কি লাভ হলো? মা হেসে চিরুনি থেকে চুল ছাড়াতে বলেন, ওরে পাগল, পুরুষের ভালোবাসা বড়ই ধৈর্যহীন, অবুঝ। ওটা এক প্রকার উপহার, সহজে পাওয়া যায় না। তুই এখন যা, সন্ধ্যাবেলা রতনকে নিয়ে আসিস। সন্ধ্যা মনে হয় আরো অনেক কথা বলতো, কিন্তু আমরা রয়েছি দেখে দমে গিয়ে ভদ্রলোকের সঙ্গে বকতে বেরিয়ে গেল। লোকটির প্রশ্নের উত্তর আর আমাদের দেওয়া হলো না। সন্ধ্যার কথার রেশ ধরে শুক্লা বলল,
মাসি, আমি ওই কারণে এসেছিলাম। আমাকে দেখিয়ে শুক্লা পুনরায় বলল, ও কোনো কথা শোনে না। যদি একটা তাবিজ। ভদ্রমহিলা কোনো কথা না বলে উঠে গেলেন। তৎক্ষণাৎ আবার একটি তাবিজ নিয়ে ফিরে এসে শুক্লার হাতে দিয়ে বলেন, মন থেকে ভালোবাসলে তাবিজ লাগে না রে, তোদের মঙ্গল হোক। এখানে আসার পর থেকে আমি একটিও কথা বলিনি, বলার প্রয়োজন মনে করিনি। কি বলবো, কি বলার থাকতে পারে। বারবার মনে হচ্ছে আসাটাই ঠিক হয়নি, না এলেই ভালো হতো। থাকুক না ওনারা ওনাদের মতো, চোখে দেখে গেলাম, এতেই সুখ। একসময় বিরস বদনে শুক্লাকে বললাম, চ এবার রওনা হই। শুক্লাও বোধ হয় আর কোনো কথা বলার ছিল না। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে চুড়িদারটা মা হাতে একটু ঝেড়ে বলল, চ। আমরা উঠে দাঁড়ালাম। কেন জানি না শুক্লা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল। দেখা দেখি আমিও করলাম। ভেতরটা কেন জানি না চমকে উঠল হঠাৎ। মায়ের পায়ে স্পর্শ, সুখ যেন ভেতরটা আমার প্লাবনের মতো, জলের মতো ভাসিয়ে নিয়ে গেল। মনে হচ্ছিল আমি ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যাব। বাড়ি থেকে বেরোতে ভাবছিলাম, যাকগে তবু ভালো চিনতে পারেনি, কোনো সিক্রেট হয়নি। শুক্লাও কিছু বলে দেয়নি। কিছুটা আসার পর হঠাৎ আমার ছোটবেলার নাম শুনে চমকে পিছনে ফিরে দেখি মা দ্রুত আমাদের দিকে হনহন করে আসছে। এসেই মাথা নিচু করে অনুশোচনায় বলেন, তোদের বাড়ি থেকে চলে আসার সময় তোর সোনার এই চেনটা সঙ্গে এনেছিলাম, বেছে খাবো বলে। বেচতে পারিনি, যা নিয়ে যা বলেই একটি কাগজে মোড়ানো প্যাকেটে আমার হাতে দিয়ে আঁচলের মুখ ঢেকে কাঁদতে কাঁদতে পথের মাকে মিলিয়ে গেলেন। সোনার চেন হাতে নির্বাক আমি দাঁড়িয়ে রইলাম। সেখানেই শুরু, কেন জানি না, চোখ দিয়ে পড়তে লাগলো টপ টপ করে তপ্ত জল। সোনার চেন, কলমে বাবু মণ্ডল